আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো সবাইকে মন থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে সকালে ঘুম থেকে উঠেছি একটা ফুরফুরে মেজাজে, যদিও বা গতকাল রাতে 3টার পরে ঘুমিয়েছি। শুধু মোবাইলে দেখছিলাম বিভিন্ন ভিডিও, মাঝে মাঝে অনেক বেশি আনন্দে মন ভরে যাচ্ছে, আর মাঝে মাঝে একটু একটু মন খারাপ হচ্ছে। তো এদিকে আমি জানলার ধারে আসলাম, দেখলাম একটা বাবুই পাখি খুব সুন্দর করে চিকন চিকন করে ঘাস উঠাচ্ছে। ও এখান থেকে ঘাসগুলো তুলবে আর পুরুত করে একটা উড়াল মারবে, নারকেল গাছের পাতায় গিয়ে ওর বাসা বুনবে, ওর ঘর বুনবে। তো এত সুন্দর লাগছিল কি বলবো। আসলে এগুলো শহরে থাকলে একদমই দেখা যায় না। আমিও বাড়িতে আসার পর দেখেছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো এদিকে আকবর শাহ মসজিদের গেটটাকে সবসময় যারা পাহারা দেয়, কুকুরগুলো, এগুলোকে আয়াত বলে, আয়াতের বন্ধু। এখানে প্রায় 6 থেকে 7টা কুকুর থাকে, সারা রাত জেগে থাকবে এগুলো। আর কিছুক্ষণ পর পর ঘেউ ঘেউ শব্দে একদম জানান দিবে যে আমরা আছি, কোনো ভয় নেই এমনটা। তো সকালের দিকে একদম নিস্তেজ হয়ে ঘুমোতে থাকবে। তো এখন ওরা ঘুমোচ্ছে, আমি প্রায় সময় এদেরকে দেখি, একদম জানলা দিয়ে কিন্তু পরিষ্কার দেখা যায়। তো ভাবছিলাম আজকে কেমন জানি একটা নতুন স্বাধীনতার আনন্দ লাগছিল মনে। তো কেন সেটা তো আপনারা জানেন। তো আমি সেজন্য সকালের আকাশটা একটু দেখছিলাম জানলা দিয়ে। আর এখন রান্নাঘরে যাব, একটু নাস্তা বানাবো, তবে খুব শর্টকাট। নাস্তার পিছনে বেশি সময় দিতে আজকে ইচ্ছে করছে না, কারণ আজকে কিছু এক্সট্রা কাজ আছে যেগুলো করতে হবে। তো সেজন্য একটু মনটাকে আগে ফ্রেশ করে নিচ্ছি। আজকে কিন্তু ছাদে যাওয়া হয়নি। আমি ঘাসগুলোর ভেতর কিন্তু অনেকগুলো বাবুই পাখি লুকোনো আছে। এই যে ঘাসের পাকে কিছুক্ষণ পর পর একটা একটা মাথা তুলে ওঠে আর একটা উড়াল দেয়, দেখতে এত সুন্দর লাগছিল। আর আমি বারবার দেখছিলাম আর মোবাইলটাকে একটু করে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এত সুন্দর লাগছিল। তো সব কিছুই ভালো লাগছিল। আজকে সবুজ দেখতে অনেক বেশি ভালো লাগছিল। এতদিন সবুজকেও কেন জানি লাল মনে হচ্ছিল। তো এদিকে সকালের নাস্তায় আজকে পাউরুটির টোস্ট করেছি, ডিম দিয়ে একটু মিষ্টি টোস্ট, তবে চিনি খুব কম, এখানে একটু হালকা ঘি আর তেল দিয়ে এটা ভাজা করেছি। আর 2টা পাউরুটি আমার জন্য একটু মচমচা করে নিচ্ছি ডিম ছাড়া। এগুলো এই 2 পিস আমি চা দিয়ে খাবো। আর আমার না সবসময় পাউরুটির তলানিগুলো ভালো লাগে, কেন জানি এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমার মা চলে এসেছে আমার জন্য গ্যাস্ট্রিকের ওষুধটা নিয়ে, যেটা আমি খাই, যে ম্যাক্সপ্রো 40 এটা নিয়ে। আর থাইরক্স যেটা আমি খাই সেটা একদম সকালে ঘুম থেকে উঠে প্রথমে ওটা খেয়ে ফেলি, তার কিছুক্ষণ পর আমি খাওয়ার আগে আগে করে এই গ্যাস্ট্রিকের ওষুধটা খাই আর কি। তো এদিকে আমি আয়াতকে নাস্তা দিয়ে দিচ্ছি, আর আমার মুরব্বি সাহেবকে তো সবার আগে নাস্তাটা দিতে হবে, পরে আর যে খাক বা না খাক। তো এরপরে নাস্তার পর্ব শেষ করার পর আমি বাসি ঘরের কাজ সেরে নিয়েছি, বিছনাগুলো গুছিয়ে নিয়েছি, আর একটু ফার্নিচার মুছে নিয়েছি। ঘর ঝাড়ু আমাকে দিতে দেয়নি, আজান বললো আগে ঘর গোছানো সম্পূর্ণ হয়ে যাক, আমি ঝাড়ু দিয়ে দিব। কারণ আসলে ঘর ঝাড়ু দিতে না আমার খুব কষ্ট হয়, যেহেতু আমার ব্যাক পেনের সমস্যা আছে। আর বাসি ঘরটা না একটু ঝুঁকে ঝাড়ু দিলে ভালো, নিচের দিকের ময়লাগুলো দেখা যায় আর কি। একদম ঝাড়ুর উপরে উপরে করে ঝাড়ু দিয়ে দিলে আসলে ভালো করে পরিষ্কার করা হয় না। তো যাক, ঝাড়ুর প্রসঙ্গে আর কি কথা বলবো। এদিকে শুকনো বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। সারাদিনের অনেক কাজ করা হয়, সেখান থেকে ফাঁকে ফাঁকে টুকটাক একটু একটু অংশ ভিডিও করি আর কি, পুরোটা তার ধারণ করা সম্ভব না। এদিকে বেশ কিছু আদা রসুন নিয়েছি, এগুলোকে ভালো করে ছিলে তারপর ব্লেন্ড করব। এখানে আদা যতটুকু দিব তার অর্ধেক দিব রসুন, তারপরে ব্লেন্ড করে একটা বক্সে করে রেখে দিব, ফ্রোজেন করব। তারপর যখন ইচ্ছে তখন বের করে ব্যবহার করা যায়। তো এই তো এই স্ক্রাবার এগুলো আমার খুবই পছন্দ। তো আমি নিচ্ছিলাম, কিন্তু আয়াত আমাকে আবার কালারটাও চয়েস করে দিল। এই পণ্ডিতটা না আমার সব কাজে হাতাহাতি করা চাই, আর ও না থাকলে ও হয়তো বা আপন মনে টিভি দেখছিল, আমি রান্নাঘরে চুপচাপ কোনো কাজ করছিলাম, দেখা যায় কি আমি ওখান থেকে আবার ওকে একটু খোঁচাবো, আয়াত কই, আমার মাটা কই, আমার টুনটুনি বুড়াটা কই। তারপর ও চলে আসবে, বলবে কি পানি লাগবে, বরফ দেওয়া পানি লাগবে তোমার, তুমি ঘেমে গেছো আমার প্রিয় মা, কত কিছু বলবে। তো যা হোক, এদিকে আমি বেশ কিছু চাল ধুয়ে নিচ্ছি। এই চালগুলো অনেক দিন হয়েছে আনানো হয়েছে, একটু রোদের দেখা পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, যে একটু চালগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, চালের গুঁড়া করতে হবে। আমার ঘরে কিন্তু চালের গুঁড়া খুব বেশি লাগে, বিভিন্ন নাস্তায় ব্যবহার করি। তো বিশেষ করে পেঁয়াজুতে তো আমার চালের গুঁড়া লাগবেই লাগবে, পেঁয়াজু বেগুনি এগুলোতে চালের গুঁড়া খুবই দরকার। আর চালের গুঁড়া দিয়ে অনেক নাস্তা অনেক মজা। কিছু এমন নাস্তা আছে যেগুলো চালের গুঁড়া ছাড়া কিন্তু হয়ই না।
তো যা হোক, এখন আমি এগুলো দ্রুত ধুয়ে নিচ্ছি আর যত তাড়াতাড়ি ছাদে দেওয়া যায়। আর এই চালগুলোতে আটা একটু বেশি ছিল, তো এগুলো তো আমি ধুয়ে নিচ্ছি। এ ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার ভিডিও দেখছেন এখনও স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে আছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়ার কাছে পৌঁছে দিবে। তো এই তো বিভিন্ন নিউজের সাথে বিভিন্ন রকমের গুজব দেখছি, মনে হয় যেন আমি যদি 100টা নিউজ দেখি ইউটিউবে বা ফেসবুকে, 100টার মধ্যে 70টা নিউজ কিন্তু গুজব আর 30টা সত্যি, এমন অবস্থা। আমি দেখতে দেখতে বলছিলাম, এদিকে আমার আয়াত সোনা চলে এসেছে, ও এগুলো ধুয়ে দিচ্ছে, আবার আমার হাতটাকে একদম চেপে ধরে সরিয়ে দিয়েছে, তো এগুলো ধুয়ে দিচ্ছে। আর এই যে ওর হাতে একটা টিপ, এটা ও বলে জাদুর টিপ। আমি যখন ওকে বলি তোমার হাতে এই টিপটা কিসের, এই যে কালো ফোঁটাটা, তখন ও আমাকে বলল আমি আসলে খুব বেশি সুন্দর, তো আল্লাহ যখন আমাকে বানিয়েছে, আল্লাহ বলল যে এত সুন্দর বাবুটাকে আমি বানিয়ে ফেললাম, একটা কালো টিপ দিয়ে দিই যেন কারো নজর না লাগে। এই টিপটা আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছে, এটা ওর জন্মের একটা দাগ। তো ও সবসময় এই কথাটা বলে। আসলে আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে এই কথাগুলো আমার খুবই খুবই মনে পড়বে। তো এই তো সবজি বাজারের অবস্থা দেখাচ্ছি, যখনই যে হাটে একটু বাড়তি সবজি আনা হয় তখনই কিন্তু সবজি ভাবে নষ্ট হওয়া শুরু করে। আর আয়াতকে দেখালাম আমি, ডেকে আয়াত দেখো, তুমি বললে না যে সব সবজিকে দেখলে আমি বলি কেন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যায়, বুড়ি হয় না। এই দেখো একটা বুড়ি সবজি পেলাম, এই বুড়ি সবজিটা দেখো চুল পেকে গিয়েছে। ওই সে আঙ্গুল দিয়ে টেনে দেখলো, বললাম এগুলো চুল না, এগুলো হচ্ছে মানে উলে ধরে গিয়েছে মনে হয়। তো এটাই বললো যে গত ভিডিও যারা দেখেছেন এই বুড়া বুড়ির কাহিনিটা নিশ্চয়ই বলতে পারেন, যারা আজকে প্রথম দেখছেন আপনারা তো বলতে পারবেন না। তো এই তো এটা একটা সিজনের ফ্রুটস, এটার নামটা আমি সঠিক জানি না। তো এটা এবার প্রথম আনা হয়েছে, মানে এই সিজনের প্রথম আনা হয়েছে। আমার জামাইকে আমি বলি সিজনের যে ফ্রুটটাই বাজারে উঠে এটা কিন্তু একটা বার হলেও আনবে, খাক বা না খাক। তো বাচ্চারা এটা খাবে হয়তো, আমি এটা ভালো করে ছুলে নিচ্ছি। তো এটা যখন আমি কেটে ছিলে নিচ্ছিলাম এই সময়ও আমার আয়াত সোনা আমার কাছে এসে বলছিল এগুলো কি, ও আঙ্গুল দিয়ে ধরে দেখছিল আর বললো এটা মখমলের মতো। আমি বললাম যে এদের ঠান্ডা লাগছিল তাই এরা মখমলের সোয়েটার পরেছে। তো কথা বলতে বলতে এগুলো ছুলে নিচ্ছিলাম আমি, আর এগুলো অনেকগুলো কিন্তু পচাও ছিল, যে ফ্রিজে না রেখে এগুলো ছিলে রাখলে কিন্তু খেয়ে ফেলা হবে। তো যা হোক, আমি অনেক কথাই বলছি। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর অবসর সময়ে দেখে নিতে পারবেন। এটা আমার কমন কথা, প্রতি ভিডিওতেই বলি। তো একটু স্মরণ করিয়ে দিতে হয় আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা ভুলবেন না। আপনাদের সাপোর্টে কিন্তু আমি এত দূর এসেছি, ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি আরও সামনে যাব আশা করি। তো এই তো এখন আমি সেই চিচিঙ্গাগুলো ভালো করে চেঁচে নিচ্ছি আর কি, এগুলো ভাজি করব। তো আমরা যেহেতু একবেলা ভাত খাই শুধু দুপুরে, তো সবজি অল্প আনলেও না সবজি থেকে যায়। তো আমার জামাইকে যখন বলি সবজি কমিয়ে আনো, তখন ও বলে আধা কেজির চাইতে কম কি আনবো, 1 পোয়া করে তো আর সবজি কেনা সম্ভব না। হ্যাঁ, এটাও সত্যি। এই কাজ করছি, ওইদিকে চুলায় কিন্তু আমি মুরগির মাংস কষাতে দিয়ে দিয়েছি, মানে রান্নায় দিয়ে দিয়েছি। তো আরেক চুলায় কিন্তু নুডলস হচ্ছে, যেহেতু বাচ্চারা হালকা নাস্তা খেয়েছে, ওদের ক্ষুধা লেগেছে, বেলা কিন্তু কম হয়নি। তো ইদানিং আমি গতকালকে থেকে মানে গতকাল রাতের থেকে কিছু ভিডিও দেখছিলাম যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচুগুলো ভেঙে ফেলা হচ্ছে বা বিভিন্ন রকমের, আপনারা বুঝতে পারছেন কম বেশি আমি কী বলতে চাচ্ছি। তো একটা পর্যায়ে কিন্তু আমার খারাপ লেগেছে, আমি বলছিলাম যে এভাবে করে জিনিসগুলো নষ্ট করছে কেন। তারপর আমার ছেলে আমাকে একটা নিউজ দেখালো, বলে আম্মু তুমি নিউজটা দেখো তারপর বুঝতে পারবে। তো দেখলাম সেই নিউজে যেটা পড়েছি সেটা আপনাদের সাথে বরাবর হুবহু আমি শেয়ার করছি। শেখ মুজিবের মূর্তি বানানোর জন্য 1 বছরে খরচ করা হয়েছিল 400 কোটি টাকা। আর ওই বছরেই অভাবের তাড়নায় পারুল চাকমা নামের এক মা 12,000 টাকায় নিজের সন্তান কৃষ্ণ চাকমাকে বাজারে বিক্রি করতে এসেছিলেন। আজ যারা মুজিবের মুক্তির জন্য মায়া কান্না করছে, পারুল চাকমার জন্য সেদিন কি 1 ফোঁটা চোখের পানি তারা ফেলেছিল? খুনি অভিনেত্রীর দীক্ষা পাওয়া এসব মায়া কান্নাধারীদেরকেও চিহ্নিত করে রাখুন। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, এটা শুনে আমি তওবা করে ফেলেছি। আমি বলছি বাবারে বাবা, আমি আর কিছুই বলবো না, একদম চুপ। স্টেপলার মুখে লাগিয়ে দিলাম, পিন লাগিয়ে দিলাম, চুপ। কি বলবো আসলে, আমি ভালো খারাপ জানি না বাবা, এটা আমি সত্যতা কতটুকু কি জানি না, কিন্তু নিউজটা আমার বাচ্চা যখন আমাকে পড়ে শোনালো আমি কিন্তু অবাক।
তো এদিকে কথা বলতে বলতে আমি পাস্তা আর নুডলস দুটোটা মিক্স করে রান্না করেছিলাম, এটা ওদেরকে দিয়ে দিচ্ছি। আমি তো এটা খাবো না, তো আমার আসলে পাস্তা বা নুডলস ভালো লাগে না আর কি, সত্যি কথা যেটা। তো এদিকে আমি এই ফ্রুটসটা তো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাবলাম এটা একটু খাই কয়েকটা পিস, তারপরে কিন্তু পুরো দমে আবার কাজে লেগে যাব। আর আমার এই পর্যায়ে এসে কিন্তু ব্যাক পেন করছে। আমি বেশি সময় ধরে যদি একটু ঝুঁকে কোনো কাজ করি তাহলে কিন্তু আমার ব্যাক পেনটা বেড়ে যায়। তো ইদানিং তো অনেক বেশি কষ্ট দিচ্ছে। তো এদিকে আমি এখান থেকে কয়েক পিস খেয়ে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম, তারপরে এদিকে চলে আসলাম সামোসা বানাতে। এই যে বললাম একটু আগে ব্যাক পেনটা কেন করছিল, এই রুটিগুলো যখন আমি বেলছিলাম একটু ঝুঁকে বেলছিলাম, তাই ব্যাক পেন করেছিল। আর এখন আমি রুটিগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে এসেছি, ফ্যানের নিচে বসে বিছানায় কাজ করছি। বাধ্য হয়ে আমাকে বিছানায় অনেক কাজ করতে হয়, পিঠের পিছনে 2টা বালিশ দিয়ে ঠেস দিয়ে। তো এখন আমি বসে ফ্যানের নিচে আরাম করে সমোসাগুলো বানিয়ে নেব। তার আগে আমি গোসল করে এসেছি, রান্নাঘরে আর তেমন বিশেষ কোনো কাজ নেই, এগুলো একদম ঠান্ডা মাথায় বসে বানিয়ে নিব, তারপর আমার শান্তি। কারণ কিছু নাস্তা বানিয়ে ফ্রিজে রাখতে পারলে না অনেক শান্তি পাই। আজকে তো সামোসা বানাচ্ছি, আগামীকালকে বানাবো ডালপুরি। তো কিছু নাস্তা বানিয়ে ফ্রিজে রাখি, এই কয়দিন কী খেয়েছে কী করেছি নিজেও জানি না, আর বেশিরভাগ সময় রেডিমেড নাস্তা খেয়েছি। এই তো আজকে সকালেও খেলাম। ইনশাল্লাহ এখন ঘরের কাজে আবার পুরো দমে মনোযোগী হয়ে যাব। তো এই তো এদিকে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আসলে এভাবে করে রুটিগুলো বানিয়ে ফেললে একটা রুটি থেকে 4টা সামোসা হয়, 10টা রুটি বানালে 40টা সামোসা হয়ে যায়, খুবই সহজ। তবে সামোসা বানাতে যতক্ষণ সময় লাগে কিন্তু খেতে একদম সময় লাগে না। তো আজকে আবার এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে বসার একটু আগেই কিন্তু আমি সস বানিয়ে আসলাম, এখনও চুলায় আছে, চুলাটা অফ করে এসেছি। বললাম না পুরো দমে কাজ শুরু। আর এখন তো বাচ্চাদের স্কুল কলেজ সব শুরু হয়ে যাবে, বাচ্চার পরীক্ষাও আবার শুরু হয়ে যাবে। স্কুল খোলার সাথে সাথে আলিফের পরীক্ষা তো অর্ধেকের মধ্যে স্থগিত হয়ে গিয়েছিল, ইন্টার ফাইনাল বলে কথা। এদিকে আবার আয়াতের পরীক্ষা যখন শুরু হবে, এটা তো আমার পরীক্ষা বলতে গেলে, এমন অবস্থা, ওকে নিয়ে বসে থাকতে হবে পরীক্ষার শুরুর দিনের থেকে একদম শেষ দিন পর্যন্ত। আমার আর শান্তি নেই। আজানেরও পরীক্ষা শুরু হবে, ক্লাস 9-এর পরীক্ষা, তো পুরো দমে কাজ। আর এই সামোসাগুলো কিন্তু আমি বানিয়েছি নুডলস দিয়ে। তো এদিকে আজকে দুপুরের খাবারের জন্য সিম্পল মেনু, যে চিচিঙ্গাগুলো আমি ছিলেছিলাম সেগুলো একটা আলু দিয়ে একদম মজা করে কষা কষা করে ভাজি করেছি। আর এদিকে হেলেঞ্চা শাক, যেটা আমার সবচেয়ে প্রিয়, সেই শাকগুলো একটু ভাজি করেছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংস কষা আলু দিয়ে। অবশ্যই তো আলু দিতে হবে, আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। এই সিম্পলই আজকে দুপুরের আয়োজন, একদম সিম্পলের মধ্যেই সারলাম। আর অবশ্যই ছাদ বাগানে থেকে আমি কাঁচামরিচ এনেছি, এগুলো দিয়ে আমি খচখচ করে শাক দিয়ে খাবো, আমার আর কিছু চাই না। একটু লাউয়ের তরকারি ছিল, এগুলো নিয়ে নিলাম। তো কাঁচামরিচ হলে অথবা মরিচ ভর্তা হলে শাকের সাথে আর কিছুই লাগে না। আর হেলেঞ্চা শাকগুলো কিন্তু ওই যে আমার ঘরের পাশে যেই পুকুরে হয়েছে সেগুলো থেকে আনানো হয়েছে। তো আমি সন্ধ্যাবেলা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল যে বাবুই পাখিগুলোকে দেখতে, ঘরের মধ্যে একদম আরাম করছে, আর কিচিরমিচির তো লেগে আছে, আর সুন্দর একটা বাতাস, স্বাধীন দেশের আকাশ দেখছি মতো। তো অনেকক্ষণ বকবক করলাম, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এখনও দেশের যে অস্থির পরিস্থিতি, ইনশাআল্লাহ দোয়া করি যেন পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ হাফেজ।